দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন আলোচিত বিষয় নিয়ে আলোকপাত করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় ক্ষমতা ও অবৈধ সম্পদ। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন খুরশিদ আলম খান, দুদক আইনজীবী, এবং সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে আসায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার এখন টক অব দ্য কান্ট্রি। ক্ষমতা, প্রভাব, দুর্নীতি করে অবৈধ সম্পত্তি সহ নানা বিষয় নিয়ে হাজারো প্রশ্ন সাধারণ মানুষের। সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে বেনজির দোষী হলে বিচারের মুখোমুখি তাকে হতেই হবে। অন্যদিকে বিএনপি বলছে বেনজিরের দুর্নীতির দায় সরকারকেও নিতে হবে। আলোচনার শুরুতে আমি দুদক আইনজীবী খুরশিদ আলম খান তার কাছে যাব। খুরশিদ ভাই, বেনজির আহমেদের সম্পদের তথ্য অনুসন্ধানে 18 এপ্রিল আপনারা কমিটি গঠনের সিদ্ধান্ত নেন এবং তাদের এই যে কমিটি গঠন হয়েছে তারা সে সম্পদ অনুসন্ধানে বের হয় এবং বেরিয়ে আসে বেনজির এবং তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের তথ্য আপনারা পান এবং তা বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য আপনারা 6 জুন ডাকেন এবং তার স্ত্রী এবং কন্যা 3 কন্যাকে জিজ্ঞাসাবাদের 9 জুন ডাকা হয়। কিন্তু এর মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমও বিভিন্ন বিষয় বেরিয়েছে যে 4 মে বেনজির সপরিবারে দেশ ছেড়ে চলে গিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তাদেরকে যে ডেকেছেন বা তলব করেছেন সেক্ষেত্রে আসলে দুদকের করণীয়টা কি, কিংবা তিনি যে দেশ ছেড়েছেন সে বিষয়ে আপনারা নিশ্চিত হয়েছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় জনাব সোহরাব হাসান সাহেব। দেখুন, 6 জুন ওনাকে ডাকা হয়েছে এবং 9 জুন ওনার পরিবারবর্গ। এটা দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধিমালা অনুযায়ী অনুসন্ধান কার্যের সময় যদি কমিশন মনে করে বা কমিশনের অনুসন্ধানকারী দল মনে করে যার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে তাকে ডাকতে পারে। তারই ধারাবাহিকতায় ওনাকে ডাকা হয়েছে। এখন আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশন টক শোতে দেখছি, টিভি নিউজে দেখছি উনি চলে গেছেন। এখন সেটা তো আর এই মুহূর্ত পর্যন্ত আমার সুযোগ নেই, কারণ আমাদেরকে 6 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের আমি মনে করি একজন প্রসিকিউটর হিসেবে উনি অবশ্যই জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের মুখোমুখি হওয়া উচিত এবং উনি হবে, কিন্তু হবে কিনা সেটা তো এই মুহূর্তে বলতে পারছি না। কাজেই 6 তারিখ আসলে আমরা বলতে পারবো উনি মুখোমুখি হচ্ছে কিনা, কারণ এখানে ওনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে আত্মপক্ষ সমর্থনের। এই সুযোগটা ইচ্ছা করলে আইন বিধি অনুযায়ী কমিশন নাও দিতে পারত, কিন্তু যেহেতু একটা এলিগেশন আসছে, ম্যাসিভ এলিগেশন, অবশ্য কমিশন সব ক্ষেত্রে এই ধরনের সুযোগ দিয়ে থাকে। কেউ সুযোগ গ্রহণ করে, কেউ সুযোগ গ্রহণ করে না। তো এই সুযোগ গ্রহণ করাই তো আমি মনে করি বাঞ্ছনীয়। ওনার বক্তব্যগুলো, উনি কিভাবে প্রপার্টি পেয়েছেন, দুদক যেইগুলো সুযোগটাকে আত্মপক্ষ সমর্থনের জন্য না, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, ওনাকে বিভিন্ন বিষয়ে পয়েন্টসে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে উনিও কিছু বলবেন। উনি চাইলে লিখিত জবাব দিতে পারেন বা লিখিত বক্তব্য দিতে পারেন। মানে মোদ্দা কথা, ওনাকে জিজ্ঞাসাবাদ করবে, এইটাই হলো কথা। এই জিজ্ঞাসাবাদের মাধ্যমেও কিন্তু আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকে যে আমি কিভাবে করেছি, কেন করেছি, আদৌ কতটা সঠিক বা কতটা বেঠিক। এখন উনি যদি এটা গ্রহণ করে আমরা তো ওনাকে কংগ্রেচুলেট করব, উনি গ্রহণ করেছে। তাই 6 তারিখ আসুক আর না আসুক, কমিশন তার আইনি বিধিমালা অনুযায়ী কাজ করে যাবে অনুসন্ধান কার্য, এবং একটা পর্যায়ে অনুসন্ধান শেষ করে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করবে। কমিশন তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে কি করণীয় আইন অনুযায়ী। যদি তিনি সরাসরি উপস্থিত না হন, কিংবা আমরা শুনছি আইনজীবীর মাধ্যমেও তিনি হ্যাঁ, উনি নিজে না হয়ে উনি একটা দরখাস্ত দিয়ে ওনার লয়ারের মাধ্যমে উনি একটা দরখাস্ত দিতে পারে যে হয়তো সময় চাইতে পারে, আর প্রথম ডেট উনি সময় চাইতে পারে। এখন উনি কি করবেন সেটা তো আমরা জানি না। আমাকে 6 তারিখ না আসা পর্যন্ত তো আমাকে ধরে নিতে হবে উনি আসবে। আচ্ছা, আর এটা জানার জন্য আর কি, যদি আইনজীবীর মাধ্যমে সময় নেয় তাহলে সেই প্রসেসটা কি? না, আসলে হয় কি, আইনজীবীর মাধ্যমে বা উনি নিজে যদি সময় চায়, প্রথমবার সময় দেয়, এটা 10 দিন, 15 দিন, 20 দিন এটা দেয় নর্মালি, কিন্তু ওখানে রিজন দিতে হবে কি কারণে আপনি সময়টা চাচ্ছেন, কারণ ওনাকে তো নোটিশ দেওয়া হয়েছে অনেক আগেই। তো এখন উনি যদি সময় দেন
সময় চান, তখন তো সময় দেওয়ার প্রশ্নটা আসবে। এখন আদৌ যদি সময় না চান তাহলে তো সেই প্রশ্নটা আসবে না। কাজে আমাদেরকে ধরে রাখতে হবে 6 তারিখ উনি আসবে, এবং 6 তারিখের উপর ডিপেন্ড করবে ওনার ব্যক্তিগত যেটা আপনার শুনানি আছে তার উপর। তো কাজে আমাদের 6 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ওনাকে যে শুনানির সুযোগ দেওয়া হয়েছে, আমি মনে করি শুনানির সুযোগটা ওনার গ্রহণ করা উচিত ন্যায় বিচারের স্বার্থে। তারপরে যখন পরবর্তীতে কোনো কনসিকুয়েন্স হলে উনি তো আর বলতে পারবে না, দুদকের উপর কোনো গ্রিভান্স থাকতে পারবে না যে দুদক আমাকে এটা শুনানির সুযোগ দেয়নি। দুদক তো সেই সুযোগ ওনাকে শুনানির জন্য দিয়েছে। কাজে পরবর্তীতে অনেকে প্লি নেয় যে আমাকে না শুনে আমার বিরুদ্ধে এলিগেশন দিয়ে সাসপেন্ড করে মামলা করলো, কিন্তু সেই সুযোগটা তো আমার মনে হয় ওনার নেওয়া উচিত। ধন্যবাদ জনাব খুরশিদ আলম খান। আমি আসবো আপনার কাছে, তার আগে সৌরভ ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন এবং এই যে তার দেশ ছেড়ে চলে যাওয়া এই বিষয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে, সরকারের বিভিন্ন মন্ত্রী থেকে বলা হচ্ছে যে তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু এও বলছেন যে তার অবস্থান কি, কোথায় আছেন তারা জানেন না। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি সরকার পক্ষ থেকে এই বেনজির আহমেদ, সাবেক পুলিশ প্রধান, সাবেক র্যাব ডিজি, সাবেক ডিএমপি কমিশনার, তিনি কোথায় আছেন না জানেন, তাহলে জানার কথাটা আসলে কার? সরকারের জানার কথা। ধন্যবাদ খুরশিদ ভাইকে, শুভেচ্ছা এবং আপনাকেও। বিষয়টি হচ্ছে যে এরকম একটি ঘটনা যে সাবেক পুলিশ প্রধান এবং তার সম্পর্কে পত্রিকায় প্রথম খবর হয়, পরে নিশ্চয়ই সরকারি মহলে খোঁজ খবর নেওয়া হয় এবং দুদক বলবো যে মোটামুটি দ্রুত এটি অনুসন্ধান করেছে, বিশেষ করে আদালতের আবেদনের মাধ্যমে তার সম্পদ জব্দ করার প্রক্রিয়া। এখন যে কোনো দুর্নীতি বিরোধী অভিযান বলুন বা অন্য অভিযান বলুন, এটি কিন্তু কোনো একক সংস্থার পক্ষে এটা সফল পরিণতির দিকে নিয়ে যাওয়া কঠিন। এই যে উনি চলে গেলেন, যেটা গণমাধ্যমে এসেছে যে 4 তারিখ চলে গেছে, তার বিরুদ্ধে তো খবর তার আগেই আসছে। তো সেক্ষেত্রে নির্বাহী বিভাগ কি করেছে একটি প্রশ্ন। আরেকটা হচ্ছে যে দুদক যে পর্যন্ত এগিয়েছে, এটা মানুষ কিন্তু খুশি হয়েছে যে আইনি প্রক্রিয়াটা দ্রুত করেছে। মানে এরকম একজন সাবেক পুলিশ প্রধানের এত সম্পদ জব্দ করার আবেদন এবং আদালতের রায়। কিন্তু এখন যে প্রশ্নটি আসছে, এর পরবর্তী কি হবে? যে 6 তারিখ তিনি জবানবন্দি দেন বা আসেন, হাজির হন, সেটা তো খুব ভালো। এখন খুরশিদ ভাই বললেন যে তিনি যদি আইনজীবীর মাধ্যমেও দিতে পারেন, কিন্তু একজন যদি তাকে, তার অবস্থানটা কি? তিনি পলাতক? যদি পলাতক হয় তাহলে পলাতক ব্যক্তি আইনজীবীর মাধ্যমে দিতে পারেন কিনা, কারণ তিনি তো অভিযুক্ত হিসেবেই দুদক তাকে 6 তারিখ তলব করেছে, মানে তার জিজ্ঞাসাবাদের জন্য, এবং তার পরিবারকে 9 তারিখ। এটি অনেকগুলো প্রশ্ন। এবং যেটি আপনি বললেন যে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কেউ বলছেন না যে তিনি কোথায় আছেন, কবে গিয়েছেন, কোন দেশে গিয়েছেন। এটি আমাদের সাংবাদিকতারও অনেক দুর্বলতা বলবো, যে আমরাও বের করতে পারিনি যে তিনি কোন বিমানে গিয়েছেন। যদি যেয়ে থাকেন তাহলে তো বিমানে যাবেন, যদি পলাতক থাকেন তাহলে বাংলাদেশের কোথায় থাকবেন সেটাও বের করার কথা। তবে দুদক অন্যান্য ক্ষেত্রে, যেমন আরেকজন বেসিক ব্যাংকের যে সাবেক চেয়ারম্যান, তার বিরুদ্ধেও কিন্তু এরকম গুরুতর অভিযোগ, এবং সেটি চার্জশিটও হয়েছে। কিন্তু এখন তাকে তলবও করেছেন একাধিকবার, তিনি তার জবানবন্দি দিয়েছেন, কিন্তু তিনি কোথায় আছেন সেটাও কিন্তু এবং যে আব্দুল হাই বাচ্চু, তার বিষয়ে আমি যতদূর আমার মনে আছে, খুরশিদ ভাই, তার বিরুদ্ধে দেশ থেকে যে আপনাদের একটা ছিল যাতে সে দেশ ত্যাগ করতে না পারে, কিন্তু এর আগেই উনি চলে গিয়েছেন। না, সৌরভ ভাই, আমি জাস্ট ইন্টারাপশন না, আপনাকে একটু আমি আপনার সঙ্গে অ্যাড করছি, কারণ ওনাকে মানে বেনজির আহমেদকে কিন্তু পলাতক বলা যাবে না, কারণ একটা কারণে বলা যাবে না, এই কারণে কারণ মামলা হয়নি। মামলা হলেই ওনাকে পলাতকও বলা যাবে না, আসামিও বলা যাবে না, কারণ অনুসন্ধানের ভিত্তিতে যদি কমিশনের সিদ্ধান্ত নিয়ে মামলা করার, এবং সেই মামলায় যদি উনি এজাহারভুক্ত হন তাহলে উনি আসামি হবেন। তখন যদি উনি জামিনে না থাকেন তখন পলাতক বলা যাবে। অনুসন্ধান কার্যের সময় ওনার বিরুদ্ধে অভিযোগ আসছে, কিন্তু ওনাকে পলাতক বা আসামি দুটোই বলা যাবে। কিন্তু আদালত তো আপনাদের অভিযোগ আমলে নিয়ে তার সম্পদ জব্দ করার করেছে, এবং যেখানে আরেকটি প্রশ্ন এসেছে সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে, কিন্তু তার আগেই তিনি টাকা সরিয়েছেন অভিযোগ। মানে হচ্ছে কি, আমি এই কারণেই বলছি যে এক্ষেত্রে দুদকের একটা এখতিয়ার আছে তার কাজের।
বাংলাদেশ ব্যাংকের আরেকটি এখতিয়ার আছে, নির্বাহী বিভাগের আরেকটি এখতিয়ার আছে। এখন সবাই মিলে যদি কোনো মানে সমন্বিতভাবে যদি অভিযান না চালানো হয়, মামলা পরিচালনা না করা হয়, তাহলে কিন্তু অভিযুক্তকে কি বলে আইনের আওতায় আনা কঠিন হয়। এখন যেমন পররাষ্ট্রমন্ত্রী বলেছে, কিন্তু এরকম একটা স্পর্শকাতর বিষয়ে তিনি বললেন যে তার বিরুদ্ধে যেহেতু নিষেধাজ্ঞা নেই, তিনি যেতে পারেন। কিন্তু তিনি যেতে পারেন, তিনি এখন কিন্তু একজন সাধারণ নাগরিক না, মানে অন্য নাগরিকদের মতো। তিনি একজন দুদকের অনুসন্ধানে, এবং আদালত তার সম্পদ জব্দ করার কথা বলেছে এবং দুদক তাকে তলব করেছে। তাহলে 6 তারিখের পর নিশ্চয়ই খুরশিদ ভাই 6 তারিখে তিনি হাজির না হলে তাকে পলাতক বলা যাবে না? পলাতক বলা যাবে সৌরভ ভাই যদি দুদক অনুসন্ধান কার্য শেষ করে, কমিশন যদি সিদ্ধান্ত নেয় ওনার বিরুদ্ধে মামলা হবে, এই মামলা হওয়ার পরে যদি উনি কোর্টে হাজির না হয় তখন পলাতক বলা যাবে। আচ্ছা, তাহলে বলা যাবে অনুসন্ধানকালীন সময় ওনাকে পলাতকও বলা যাবে না, আসামিও বলা যাবে না, অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত, এফআইআর না হওয়া পর্যন্ত। আচ্ছা খুরশিদ ভাই, আপনার কাছে আমার যে প্রশ্নটা আমি চলে আসি সেটা হচ্ছে, না সৌরভ ভাই সরি আমি একটু ইন্টারাপ্ট করব, আপনি কিছু মাইন্ড করেন না? না এটা পরিষ্কার হওয়া দরকার। না সৌরভ ভাই অত্যন্ত পরিষ্কার, অবশ্যই সৌরভ ভাই ক্লিয়ার করেছেন। সৌরভ ভাইয়ের কাছে আরো বেশ কিছু প্রশ্ন আমি যাব, তার আগে একটু আপনার কাছে আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনারা অনুসন্ধান এখনো চালাচ্ছেন, আপনারা বেশ কিছু সম্পদ তথ্য পেয়েছেন আপনারা, এবং তার যে হিসাব, তার যে আয় ব্যয় এবং যে সম্পদ তথ্য পেয়েছে, এতে কি মনে হচ্ছে আপনাদের? না, প্রাইমারি ফেসি তো এখন ডাটা কালেকশন চলছে, পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ হলে একটা পূর্ণাঙ্গ চিত্র চলে আসবে। এখন প্রাইমারি ফেসি আমাদের কাছে মনে হচ্ছে কিছু প্রপার্টি যেগুলো আমরা পেয়েছি সেগুলো অপরাধলব্ধ আয় থেকে হতে পারে, এবং অপরাধলব্ধ অর্থ এবং অপরাধলব্ধ সম্পত্তি। সেই জন্য আমরা আদালতে গিয়ে বলেছি এটা যদি ক্রোক করা না হয় পরবর্তীতে রাষ্ট্রের বরাবরে বাজেয়াপ্ত করা যাবে না। আইনে বলে দিয়েছে অপরাধলব্ধ অর্থ বা সম্পত্তি হলে এটা ফ্রিজ, ক্রোক, অ্যাটাচমেন্ট চাইতে পারে, তখন আদালত যদি সন্তুষ্ট হয় সে আদেশ দিবে। তা আদালত সন্তুষ্ট হয়েছে, আদেশ দিয়েছে। আদালত এও বলেছে এখন যদি এগুলি জব্দ করা না হয় ভবিষ্যতে এগুলি রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করার সম্ভাবনা থাকবে না। কারণ আপনারা জানেন মানি লন্ডারিং আইন অনুযায়ী যদি কারো দণ্ড হয়, সাজা হয়, পুরো প্রপার্টি কিন্তু রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়ে যায়। সেদিকটা বিবেচনা করেই হয়তো বা আদালত আদেশটি দিয়েছেন। আচ্ছা, এখন যে অবস্থায় খবর চাউর হয়েছে, দেশ ছেড়ে উনি পালিয়ে গেছেন এবং ব্যাংকে তার যে টাকা ছিল সেগুলো নিয়ে গেছেন, এটা কি কোনো আপনার তদন্তকালীন সময়ে যে এটা হলো, এটা কোনো প্রভাব পড়বে না? এটা কোনো অপরাধে পড়ে নাকি? না, ওই উনি পালিয়ে গেছে বা কোথায় গেছে সেই জিনিসটির চেয়ে বেশি মুখ্য হলো যে উনি যে জব্দ হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, তার আগে টাকা সরিয়ে নিয়েছে। এটা আমরা গণমাধ্যমে বিভিন্ন জায়গায় খবর দেখতে পাচ্ছি, 100 কোটি 60 কোটি এক একজন একটা সংখ্যা বলে, কিন্তু সেটাও কিন্তু অনুসন্ধানের একটা বিবেচ্য বিষয়। কারণ সেই জিনিসটা ট্রেস আউট করবে বিএফআইউ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যারা আর্থিক অপরাধের গোয়েন্দা বিভাগ হিসাবে কাজ করে, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। এবং টাকা যদি সরিয়ে থাকেন, উনি ব্যাংকে নিয়েছেন না অন্য কোনো জায়গায় লগ্নি করেছেন, না ক্যাশটাকে নিয়ে গেছেন, না বিদেশ পাঠিয়ে দিয়েছেন, এগুলো সবকিছু কিন্তু অনুসন্ধানের বিবেচ্য বিষয়। যদি উনি নিজে নিয়ে থাকেন, শুনেন, যদি কথার উপর কমেন্ট করা খুব ডিফিকাল্ট। না, আমি একটু জানতে চাচ্ছি, জানার জন্য, সেটা হচ্ছে যদি উনি নিজে নিয়ে থাকেন, কোনো জায়গায় না সরে থাকেন, নিয়ে থাকেন, তাহলে যে ব্যাংক থেকে নেওয়া হয়েছে এই ব্যাংক আপনাদের কিংবা তদন্তের মধ্যে কিংবা এই ব্যাংকের ইটা আপনারা কিভাবে দেখেন? দেখুন, বাংলাদেশ ব্যাংকের একটা প্রজ্ঞাপন আছে, সার্কুলার আছে, ওই প্রজ্ঞাপনটা আইনের ইকুয়াল স্ট্যাটাস, ওটাতে বলে যে সাসপিশিয়াস ট্রানজেকশন, সন্দেহজনক লেনদেন। কেউ যদি 10 লাখ টাকার বেশি ট্রানজেকশন করে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইকে ইনফর্ম করতে হয়, সেটা ব্যাংকের দায়িত্ব। যদি সেইটা ব্যাংক না করে থাকে তাহলে ব্যাংকের কনসার্ন অথরিটি যারা আছে ওই ব্রাঞ্চ, পার্টিকুলার ব্রাঞ্চের, তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। ধন্যবাদ। আমি আসবো আবারও, তার আগে দর্শক নিচ্ছি মাগরিবের আজানের ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। খুরশিদ ভাই, আপনি বলছিলেন যে ব্যাংকের যে হিসাব বেনজির আহমেদ যে টাকা তোলার বিষয়ে, আমি আপনি যে বলছেন ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, যদি টাকা ব্যাংক থেকে সরিয়ে থাকে, নিজে কোনো জায়গায় না নিয়ে, মানে নিজে সরিয়ে থাকে, তাহলে ব্যাংকের দুদক কি ধরনের ব্যবস্থা নিতে পারবে? না, দেখুন, এটা সবকিছু ট্রানজ্যাকশন প্রোফাইলের উপর ওনার ওখানে চেক করতে হবে টাকা কখন যদি সরিয়ে থাকে, কখন সরিয়েছে। এক,
যেই ব্রাঞ্চ থেকে টাকা সরিয়েছে সেই ব্রাঞ্চ পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে বিএফআইকে ইনফর্ম করেছে কিনা। এখানে অনেক আইনি প্রভিশন আছে, সেইগুলো যদি কমপ্লাই না করা হয় এটাকে ধরে নেওয়া হবে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন, সন্দেহজনক লেনদেন মানি লন্ডারিংয়ের একটা উপাদান। তো কাজেই এগুলো বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেই অনুসন্ধান রিপোর্টটা দাখিল করতে হবে। আপনারা পূর্ণাঙ্গ চিত্র পাবেন অনুসন্ধান শেষ হওয়ার পরে। সেটা ঠিক আছে, ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থাটা কি ধরনের হতে যদি পারে? অপরাধলব্ধ আয় যদি কেউ সহযোগিতা করে থাকে কোনো কর্মকর্তা, অবশ্যই তারা এর আওতায় আসবে, তারা আইনের আওতায় আসবে। ধন্যবাদ। সৌরভ ভাই, আপনি সে শুনছিলেন ব্যাংক থেকে টাকা তুলে ফেলছে, তারপর বেনজির আহমেদ দীর্ঘ সময় চাকরি করেছেন এবং বিভিন্ন দায়িত্বশীল যেসব জায়গাগুলো সেই জায়গাগুলোতে তিনি চাকরি করেছেন। এত চাকরি জীবনে তার এই যে এত পরিমাণ সম্পদ যেগুলো এখন সামনে আসছে, আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই সম্পদ যে উনি গড়লেন কিন্তু কোনো সংস্থার নজরে এলো না, টাকাও সরাই ফেললেন এর মধ্যে, আসলে এটা কি নজরে আসেনি নাকি কি মনে হচ্ছে? বিষয় হচ্ছে যে কোনো রাষ্ট্র চলে আইন, সংবিধান, মূল্যবোধের উপর। তো তিনটিতেই যদি ঘাটতি থাকে, অর্থাৎ আইন যদি যথাযথ প্রয়োগ না হয়, আমরা সংবিধানকে যদি উপেক্ষা করি, এবং যে মূল্যবোধ থাকার কথা মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে, একজন পুলিশের প্রধান হিসাবে, তাহলে তো এই ধরনের অভিযোগ, এই ধরনের ঘটনা বা অঘটন ঘটতে থাকবে। শুধু তো বেনজির আহমেদ একার ক্ষেত্রে না, আরও অনেকের, আরও কে আছে, যেমন একজন ডিআইজি, তিনি তো আইজির অনেক পরের, হ্যাঁ, তার যে মিজান, তার বিরুদ্ধে যে নগদ অর্থ লেনদেনের পরে, এবং তিনি বিচারও হয়েছে। এখন এরকম বিচারগুলো যদি বিচার হয়, খুরশিদ ভাই অনেকটা কারিগরিভাবেই বললেন যে যেটা প্রমাণ পাবে সেটারই বিরুদ্ধে, সেটার ভিত্তিতেই করবে। কিন্তু বেনজির আহমেদের ক্ষেত্রে যেটা আপনি বললেন যে একটা জনধারণা, যে মানে মানুষের মধ্যে পারসেপশন, মানে যে ধারণা যে তিনি এটা করেছেন, অর্থাৎ ধরেন এই যে গোপালগঞ্জে সংখ্যালঘুদের 600-র উপর বিঘা জমি, তারপর কালীগঞ্জে ওই তো ভাওয়াল রিসোর্ট, তাকে ওখানে দায়িত্ব ছিল যে যারা দখলদার তাদেরকে ঠেকানো, মানে তাদেরকে বের করে দেওয়া, তিনি তার অংশীদার হলেন। তো এরকম যে ঘটনা, মানে একটা অন্যায়কে যদি প্রশ্রয় দেওয়া হয়, এখন যে প্রশ্নটি আসছে, দুদকের এখানে হয়তো দায় নেই, কিন্তু তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, যখন পত্রপত্রিকায় এসেছে, তখন তার সরকার মানে নজরদারিটা থাকা উচিত ছিল। তখনও কেন, মানে তিনি যখন পদে ছিলেন, সাধারণত এই ধরনের যে উচ্চ পদে যারা থাকেন তাদের উপরে কিন্তু রাষ্ট্রের নজরদারি থাকে, একদম সাধারণ নাগরিকের উপর। সেই নজরদারির কথাটা আমি আপনাকে বলছি, সেইটা কোন পর্যায়ে, মানে সেটা তো ছিল না বলেই এরকম ঘটনা ঘটে। এটা শুধু একজনের ক্ষেত্রে না, ছিল না বলেই তো আজিজ আহমদের ক্ষেত্রে ঘটছে। তিনি কিভাবে, অন্য অভিযোগ বাদ দিলাম, তিনি ভাইদের যে পাসপোর্ট করিয়ে দিয়েছেন এবং ভুয়া আইডি দিয়ে, তাতে তার সম্পৃক্ততার প্রমাণ আছে, মানে গণমাধ্যমে এসেছে এবং তার নাম বলা হয়েছে, তার সুপারিশ ক্রমে দেওয়া হয়েছে। একই কাজে তো আজকে বেনজির আহমেদের যে পাসপোর্ট সেটা নিয়ে, হ্যাঁ, আমি বলছি যে পুরোটাই যদি এখন ধরেন যে কেউ সাধারণ নাগরিক অন্যায় করলে কার কাছে যায়? পুলিশের প্রধানের কাছে যায়, পুলিশ কর্মকর্তাদের কাছে যায়, দুদকের কাছে যায়, ইমিগ্রেশনে যায়, বা পাসপোর্ট অফিসে যায়। এখন তারাই যারা মানে রক্ষক যদি ভক্ষকের ভূমিকা পালন করে, তখন কিন্তু মানুষের ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ থাকে না। ন্যায় বিচার মানে আমি একটি মামলা করলাম, সেই মামলার প্রতিকার কি হলো সেটা না। ন্যায় বিচার এটি হচ্ছে যে আইন অনুযায়ী যা হওয়া উচিত, কিন্তু যখন সেটি লঙ্ঘন হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। মানে পুরো বিষয়টা আমার মনে হয় যে এটি এক ধরনের পুনর্মূল্যায়ন করা উচিত, যে যেভাবে চলছে এইভাবে চলবে। এই যে ধরেন বা একজন সংসদ সদস্য, তার সম্পর্কে যিনি তাকে হত্যা করা হয়েছে, এটা খুবই বেদনাদায়ক, এর বিচার হোক সেটা চাই। কিন্তু তিনি যে চক্রের সঙ্গে যুক্ত হয়েছেন বলে অভিযোগ আছে, এটি যদি সত্য হয় তাহলে তো ভয়াবহ। যারা আইন প্রণেতা হয়ে যদি আইন লঙ্ঘন করে এবং চোরাচালানের সঙ্গে যুক্ত হন,
এটি আমরা বোম্বের সিনেমায় সিনেমায় দেখেছি এতদিন। এখন তো আমরা প্রত্যক্ষ করছি, এবং যিনি তাকে হত্যা করেছেন বলে অভিযোগ, তার সম্পর্কেও তো জানা দরকার, এবং তিনিও দেশে নেই। এখন যার বিরুদ্ধে অভিযোগ আসছে তার যদি দেশে না থাকে, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, তাকে ফেরত আনাও বাংলাদেশের পক্ষে কঠিন। ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি আছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, যদি আনতে পারে। বাংলাদেশ বলেছেও পুরো বিষয়টা একটা স্বচ্ছতা থাকা দরকার, জবাবদিহি থাকা দরকার, এবং আইন নিজস্ব গতিতে চলবে বলে যে আমাদের মন্ত্রীরা প্রায় বলেন, সেটি যাতে বাস্তবে কার্যকর হয়, তাহলেই। আর মানে তারপরে যেটা বলা হয় যে হয়তো 10 জন পার পেয়ে গেছেন, একজন যদি ধরা পড়েন, সেটাও কিন্তু আইনের শাসনের কিন্তু এক ধাপ তো এক ধাপ এগিয়ে গেল। অর্থাৎ 10-এর মধ্যে আমি 1 পাই, কিন্তু 1 তো পেলাম। আর যদি 10 জনই পার পেয়ে যায়, তখন তো আর রাষ্ট্র থাকে না, আইন থাকে না। ধন্যবাদ সৌরভ ভাই, আমি আসবো আপনার কাছে। খোরশেদ ভাই, একটি প্রশ্ন বড় করে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দুদক কি বেনজিরের বিদেশ যাওয়া আটকাতে পারতো কিনা? কারণ যে বিষয়গুলো সামনে আছে সেটা হচ্ছে দুদক অনেকেই বিদেশ যাওয়া, বিশেষ করে রাজনীতিবিদদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে দুদকের নজর এড়ায়নি। তাহলে বেনজিরেরটা কেন এরকম ব্যাঘাত ঘটে? এই প্রশ্নটা আসলে না, দেখুন, রাজনীতিবিদদের বিরুদ্ধে নজর এড়ায়নি দুদকের, এটা আসলে ঠিক না। কারণ দুদক একটা অনুসন্ধানে একটা পর্যায়ে বিদেশ যাওয়া রোধ করতে পারবে। সেটা সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন দিয়েছে সেপ্টেম্বর 2021। সেখানে 8টা ইনগ্রেডিয়েন্ট দিয়েছে। প্রত্যেকটা ইনভেস্টিগেশন এজেন্সি, দুদক ছাড়াও সরকার কোন কোন ক্ষেত্রে একজন বিদেশ যাওয়ার যাত্রীর বা বিদেশ যেতে ইচ্ছুক একজন ব্যক্তিকে তার ট্রাভেল ব্যান দিতে পারবে। হ্যাঁ, সেখানে 8টা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে এটা পড়তে হবে। 1 নাম্বার 2 হলো, আমি যখন তার বিরুদ্ধে কিছু ক্রেডিবল ইনফরমেশন পাচ্ছি, আদালতে দুটো আদেশ পেয়েছি পর্যায়ক্রমে, এবং তাকে আমি ডেকেছি, এবং সেই ডাকার দিনটি এখনো সামনে, এই স্টেজে তো দুদক কেন ট্রাভেল ব্যান দিতে যাবে? এটা একটা আইনি প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়াবে। যদি সে না আসে, সাপোজ বা যদি সে কমপ্লাই না করে, তখন এই প্রশ্নটা আসতে পারে ট্রাভেল ব্যানের। কাজেই ট্রাভেল ব্যান দেওয়ার আগে আমাকে কিছুটা তথ্য নির্ভর এভিডেন্স, সাক্ষ্য সংগ্রহ করতে হবে যে আমি নিশ্চিত উনি চলে যেতে পারে। কাজেই এই ধারণার উপর, এই এভিডেন্সের উপর ভিত্তি করে একটা দরখাস্ত দেওয়া যাবে। সেখানে যখন ওনাকে ডেকে ফেলেছে অলরেডি 6 তারিখ আসার জন্য, এখন এই মুহূর্তে তো ট্রাভেল ব্যান দেওয়ার কোনো সুযোগ নাই। জিনিসটা আপনাকে ইমোশনালি না চিন্তা না করে আইনের সাথে সঙ্গতি রেখে চিন্তা করতে হবে। অনেকে না, ও সবাই তো ইমোশনাল হয়ে গেছে, এটা ভালো। অনেকের ক্ষেত্রে একই ধরনের ইসে দুদকের নজর এড়ায়নি তারা। হ্যাঁ, একজন অ্যাডিশনাল এসপি উত্তম কুমার ওনার বিদেশ যাওয়া রোধ করছে একটা স্টেজে, কিন্তু অনুসন্ধানের প্রায় শেষ পর্যায়ে এসে বিদেশ যাওয়া রোধ করছে। মনে হয়েছে উনি চলে যেতে পারে, তাই বেসিক ব্যাংকের অনেকেরই বিদেশ যাওয়া বন্ধ করছে, অনেকের হলমার্কের করছে, ইউনিপে টুইর করছে, অনেকেরই করছে। কিন্তু আমাকে একটা স্টেজে আসতে হবে, এবং 2021 সেপ্টেম্বরের পর থেকে আমাকে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে করতে হবে। কাজেই এটা পর্যায়ক্রমে হয়, এটা সঙ্গে সঙ্গে হয় না। ধন্যবাদ সৌরভ ভাই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই বেনজির আহমেদ যারা সুরক্ষা দিচ্ছে, যারা এর পিছনে অবশ্যই তার যারা ছিল, এদের আসলে আইনের আওতায় আনার যে সামর্থ্য, সেটা সরকারের কতটা, মানে এটা একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আসলে বিষয়টা হচ্ছে, প্রথম সামর্থ্যের আগে সদিচ্ছা। সদিচ্ছা কিন্তু অনেক জায়গায় অনেক সময় সামর্থ্য তৈরি করে। সদিচ্ছা না থাকলে আপনার সামর্থ্য যতই থাকুক, আপনি নিশ্ছিদ্র পাহারা বসান সীমান্তে অথবা বিমানবন্দরে, তাহলে কাজ হবে না। বিষয় হচ্ছে, আমরা দুর্নীতিকে কিভাবে দেখি। এই সরকারের প্রধান সহ সবাই তো বলছেন দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, সেটি দেখানো হচ্ছে কিনা বা তার কাছাকাছি দেখানো হচ্ছে কিনা। একজন মানে এখন এই যে বেনজির আহমেদ একটা প্রতীক হয়ে গেছে দুর্নীতির, তাই না? যদিও এখনো একটা প্রাথমিক তদন্তের পর্যায়ে, কিন্তু তার যে সম্পদ, হ্যাঁ, তিনি একটাই বলতে পারেন, তিনি বাইরেও শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে বাইরে দায়িত্ব পালন করছেন। সে সময় নিশ্চয়ই বাংলাদেশে যে বেতন পান তার চেয়ে কয়েক গুণ বেশি বেতন পেয়েছেন। হ্যাঁ, কিন্তু এটা আরেকটি হচ্ছে যে আমাদের পদাধিকারীদের মধ্যে আরেকটা মানসিকতা আছে যে আইন আমার জন্য নয়। এটি যে শুধু বেনজির আহমেদ না, অনেকের মধ্যে এই প্রবণতা, তো এটি হচ্ছে সবচেয়ে রাষ্ট্র, আইন এবং দুদক, মানে আদালত বিশেষ করে পদে পদে দেখিয়ে দেবে যে না, তুমিও আইনের মধ্যে,
যেমন বেনজির আহমেদের ক্ষেত্রে এখন আমরা দেখছি, তিনি যদি পদে থাকতো এবং পদে থাকতে যদি কারো বিরুদ্ধে, অনেকের তো হয়েছে, ডিএজি হয়েছে, তারপরে আরো র্যাবের আরো ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ঢাকা হয়েছে। আরেকটি বিষয় আসছে এই বেনজিরের বিষয়ে, বেনজির এবং আজিজ আহমেদের বিষয়ে, যে যুক্তরাষ্ট্র যে দুজনের বিরুদ্ধে তদন্ত এবং নানা রকম রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে, তাদের দুজনের উপরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে, ভিসা নিষেধাজ্ঞা। বেনজির আহমেদের ক্ষেত্রে তো প্রকাশ্যে যে মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা ইত্যাদি, এবং সরকার তার মতো করে ব্যাখ্যা দিয়েছে। আরও যে এই নিষেধাজ্ঞার পর বিচার বহির্ভূত হত্যা লক্ষণীয়ভাবে কমে গেল। তো সুতরাং অনেক সময় তো দেখা যাচ্ছে যে এই নিষেধাজ্ঞা আমাদের দেশের জন্য ভালোও করে, যে সবসময় যে খারাপ করে তা নয়। মানে এই যে বিচার বহির্ভূত হত্যা বন্ধ হলো বা প্রায় বন্ধ হলো, কতগুলো মানুষের বিচার, আমরা এই যে প্রদীপ, চিন্তা করুন কি গল্প সাজানো হয়েছে, যে সেখানে এবং তিনি পুরস্কারও পেয়েছেন, রাষ্ট্রপতি পুরস্কার বা একাধিক পুরস্কার। এখন হলো যে তিনি তো আর পুলিশ কর্মকর্তা ছিলেন না, তিনি ওখানে যা ছিলেন, ওখানে কি বলে মানে ওয়ার্ল্ড লর্ড। তো এই ধরনের আমরা মানে এর থেকে পরিত্রাণ চাই, এর থেকে কিভাবে রাষ্ট্র পরিত্রাণ হওয়া উচিত। দেখুন আমাদের একবারে খুবই ছোট দেশ আয়তনের দিক থেকে, সম্পদ সীমিত এবং জনসংখ্যা 17 কোটি বা 18 কোটি। মানে এখানে যদি মানে এই মানুষগুলোকে যদি বাঁচাতে হয়, তাহলেও দুর্নীতিটা কমাতে হবে, দুর্নীতির রাশ টেনে ধরতে হবে। কারা ধরবেন, কিভাবে ধরবেন? এখন আমাদের রাজনৈতিক নেতারা কি কোন আমলে চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, কোন আমলে রানার আপ হয়েছে, এই বিতর্ক। আমি তো মনে করি পুরো রাজনৈতিক নেতৃত্বের লজ্জিত হওয়া উচিত যে বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে টিআই যেসব রিপোর্ট দেয়, এবং দুর্নীতি কি কমেছে? আমি আসবো সৌরভ ভাই, তার আগে খুরশেদ ভাইয়ের কাছে জানবো আর কি, এখন যে অবস্থায় তদন্তাধীন অনুসন্ধান চলছে, তার এই অবস্থা সে দুদক কোন পর্যায়ে, মানে কি করতে পারে? যদি ধরেন সে দেশের বাইরে চলে গেল, কিংবা সে যেখানে থাক হাজির না হলো, তার দুদকের আসলে সর্বোচ্চ করণীয় কি? দেখুন, উনি আসুক আর না আসুক, অনুসন্ধান কার্যে কোনো ব্যাঘাত ঘটবে না। দুদক তার আইন বিধি অনুযায়ী অনুসন্ধান করে, অনুসন্ধান নিশ্চয়ই একটা পর্যায়ে গিয়ে সমাপ্ত হবে। সমাপ্ত হওয়ার পরে অনুসন্ধান রিপোর্ট দিবে। অনুসন্ধান রিপোর্ট দেওয়ার পরে কমিশনকে প্লেস করবে। কমিশন এতে কি আদেশ দেয় তার উপর নির্ভর করে পরবর্তী কার্যক্রম চলবে। কাজেই বেনজির সাহেব আসুক আর না আসুক, দুদকের অনুসন্ধান কার্যে আমরা মনে করি কোনো ব্যাঘাত ঘটবে না। ওনাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, আশা করি উনি সুযোগটা অ্যাভয়েড করবে। বেনজির সাহেব মতো যেমন বেসিক ব্যাংক যে কেলেঙ্কারি যেটা, সেটা আব্দুল হাই বাচ্চু, তারপর পিকে হালদার, এবং এই পিকে হালদার তো একটা মামলা সাজা হয়ে গেছে 22 বছর। আর বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুর 58টা মামলা অলরেডি মামলা আমলে নিয়ে এখন বিচারের পর্যায়ে চলছে। ওখানে এখন বিচার কার্য অলরেডি শুরু হয়ে গেছে। আশেক আব্দুল হাই বাচ্চু আইনের দৃষ্টিতে অ্যাবসকন্ডিং পলাতক, কাজেই এখন ওটার তো বিচার কাজ চলছে। উনি আসলে আসুক, না আসলে নাই, বিচার কার্য কখনো থেমে থাকবে, সেটা চলবে। এবং ইন্টারপোলের মাধ্যমে আপনারা নোটিশ ছাড়া কি ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করা যায় না। ইন্টারপোলের মাধ্যমে আরেকটা দেশকে ইন্টিমেশন দেওয়া যায়, কিন্তু আমরা সবাই তো ইন্টারপোল করে বলি, কিন্তু ইন্টারপোল দিয়ে আসলে ইন্টিমেশন দেওয়া যায় যে এই ব্যক্তি এখানে আছে, কিন্তু ইন্টারপোল তাকে তো অ্যারেস্ট করে আনতে পারবে না। ইন্টিমেশন দিয়ে তাকে বলতে হয়, সে হয়তো জানাতে পারবে সে ওই দেশে আছে, এবং ওই দেশের সে অথরিটিকে বলবে তার বিরুদ্ধে এই দেশের অ্যারেস্ট অফ ওয়ারেন্ট আছে। সেটাই তো আমাদের সর্বোচ্চ। আমার প্রশ্ন হচ্ছে এর বাইরে কিছু আছে না? যদি এক্সট্রাডিশন ট্রিটি থাকে তাকে আনার ব্যবস্থা করতে পারবেন। এক্সট্রাডিশন ট্রিটি থাকে যদি স্বাগতিক দেশ রাজি হয়। না, এটা আরো ব্যাপার আছে। আপনি নতুন ট্রিটিও তো আপনি করতে পারেন নতুন নীতিমালার আওতায়। হ্যাঁ, আপনি নতুন নীতিমালা সেগুলো তো করতে পারেন, সেই দেশের কনসেন্ট লাগবে, এবং সে দেশ যদি সায় দেয় নতুন নীতিমালা করতে, তাহলে অসুবিধা তো নাই, নতুন নীতিমালা করেও তো আনা যাবে। হ্যাঁ, আমি যদি একটা নতুন নীতিমালা করতে চাই, ধরেন আমি সেটা তো সরকারের চেষ্টা, আন্তরিকতা সেক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে। তা তো অবশ্যই সরকার ছাড়া এগুলো পারবেন না। এগুলো আপনি যদি কোনো নীতিমালা করতে চান, বৈদেশিক নীতিমালা, তাহলে সরকারকেই তো এখানে পক্ষ, সরকারকে এখানে আগে আসতে হবে এবং সরকারকে এর গুরুত্ব অনুধাবন করতে হবে। ধন্যবাদ সৌরভ ভাই। আবার আপনার কাছে আমি আসছি। বেনজির আহমেদের দায় নিয়ে
আপনি নিশ্চয়ই দেখছেন কে নিবে, ব্যক্তিগত দায়, এইসব বিষয় নিয়ে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। এগুলো তো রাজনৈতিক বাহাস, আমি রাজনৈতিক রাজনৈতিক বাহাসে বাহাস। যেতে চাই না। ওটা তো বললাম যে রাজনৈতিক বাহাস হচ্ছে কার আমলে চ্যাম্পিয়ন হয়েছে, কার আমলে রানার আপ হয়েছে। এতে এটা বাদ দিয়ে যে তিনি অন্যায় করলে বিচার পাবে, শাস্তি হবে, এই নিশ্চয়তা চাওয়া দরকার। বিরোধী দলে আমি তো মনে করি যে এই দাবিটা সামনে আনা উচিত, যে এবং বেনজিরের মতো আরও যারা দুর্নীতি করছে তাদেরকেও আইনের আওতায় আনা, এটাই হওয়া উচিত রাজনৈতিক নেতৃত্বের। এবং গণমাধ্যমের সরকারি দল বিরোধী দল উভয়ই দোষারোপ করে প্রায় যে গণমাধ্যম লিখতে পারে না, গণমাধ্যম তো বের করতে পারেনি বেনজির কোথায় আছে, অমুকে কোথায় আছে। কিন্তু গণমাধ্যম যা জানে তাকে লিখতে পারে, যা তাকে প্রকাশ করতে পারে, সবসময় পারে না। গত পরশুই মাহবুজ আনাম তার এক অনুষ্ঠানে বলেছেন যে আমাদের কোনো রিপোর্টার যে কোনো অনুসন্ধানে যাবে, যে যারা পদাধিকারীর বিরুদ্ধে, তার নিরাপত্তা কে দেবে? তো সুতরাং গণমাধ্যমের সম্পর্কে যখন বলা হয় তখন তার নিরাপত্তার বিষয়টিও আসে, ব্যক্তির, প্রতিষ্ঠানের। আরেকটা সার্বিকভাবে যে আমরা একটা কি বলে মানে প্রচণ্ড নৈরাজ্যের মধ্যে আছি। এই নৈরাজ্যের থেকে হলো আইনের শাসনই পারে নৈরাজ্য থেকে মুক্তি দিতে, এবং সেক্ষেত্রে দুদকের ভূমিকা থাকতে হবে, রাষ্ট্রীয় অন্যান্য সংস্থারও ভূমিকা থাকতে হবে। এবং দুদক বেনজিরের ক্ষেত্রে যেটা দ্রুত, আমি খুরশিদ ভাই আছেন, তো অন্যান্য ক্ষেত্রেও যাতে দুদক এরকম তড়িৎ পদক্ষেপ নেয়, এবং আদালতেরও এভাবে ইতিবাচক আমরা যদি পাই সিদ্ধান্ত, তাহলে দুর্নীতিবাজরা অনেকটা খামোশ হবে, সমঝে চলবে। ধন্যবাদ। খুরশিদ ভাই, দুদক, আব্দুল হাই বাচ্চু, পিকে হালদার এবং বেনজির, এই হাই প্রোফাইল এখন যেগুলো সামনে আসছে, এই তিনজনের ক্ষেত্রে একই দুদকের ওয়ারেন্ট কারোর বিরুদ্ধে ছিল, কিংবা হওয়ার আগে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটা আসলে আপনি কিভাবে দেখবেন? এটা কি আমি দুদকের, আমি একটু প্রশ্নটা করি, সেটা আপনি কার ব্যর্থতা বলে মনে করবেন আপনি? আসলে এই যে দেশ ছেড়ে পালিয়েছে, এটা তো অবশ্যই না, এটা তো এখনো আমাদের কাছে অফিশিয়ালি আমরা কনফার্ম না। শুনুন, একটা লোক কিন্তু আব্দুল হাই বাচ্চু কিংবা আগেরগুলো তো শুনেন, দুদক যে কাজটাই করুক, করবে অনুসন্ধান তদন্ত পর্যায়ে, তাকে আইন বিধি মেনেই চলতে হবে। এই ধরো মারো কাটো এইটাতে তো আর দুদক পারবে না, কারণ দুদকের প্রত্যেকটা কাজ সাবজেক্ট টু জুডিশিয়াল স্ক্রুটিনি। হ্যাঁ, দুদকের কাজ পরখ করছে স্পেশাল জাজ, দুদকের কাজ পরখ করছে হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ। তো কাজে দুদকের কাজ হতে হবে আইন বিধি এবং সুপ্রিম কোর্টের উচ্চতর আদালতের রায়ের আলোকে। কাজে এখানে এটা করতে গিয়ে আমার যদি কোনো ব্যাঘাত ঘটে বা কোনো যদি চলে যায় বা কিছু হয়, তাহলে সেটা আইনের ব্যাখ্যার মাধ্যমে আমাকে নিতে হবে। কিন্তু আমি আইনের বাইরে থেকে কোনো কাজ করতে পারবো না, সোজা কথা। আপনি যে ভাষায় বলেন, যেভাবেই বলেন, একে এখনই ধরো, এখন পাবলিক পারসেপশনস হয়তো একটা হতে পারে, পারসেপশন তো আইন না, একটা ধারণা, হ্যাঁ, একটা মানুষের কমন সেন্স। এটা তো অবশ্য পাবলিক ভ্যালুজ আছে, পাবলিক পারসেপশন থেকেই তো আসলে পাবলিক অপিনিয়নটা আসে, পাবলিক অপিনিয়ন থেকেই আইনটা হয়। কিন্তু আমি তো স্ট্রিক্ট কমপ্লায়েন্সের লয়ের বাইরে কোথাও যাইতে পারবো না। আপনি কি মনে করেন যে এত সব ঘটনার পর দুদক যে আইন কিংবা সেই আইন নিয়ে ভাবার সময় এসেছে? না, আমার মনে হয় না। আইনটা আমরা স্ট্রিক্টলি ফলো করি এবং এর রেজাল্টও পাচ্ছি। হ্যাঁ, একটা জিনিস ভাবার বিষয় আছে, না, মানি লন্ডারিং আইনের সাজার পরিমাণ খুবই কম, 12 বছর। এটা আমরা মনে করি ডেথ সেন্টেন্স হওয়া উচিত, তাহলে মানুষের মধ্যে ভীতিটা আরও কাজ করবে বেশি, এবং দু একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হলে হয়তো এটা রোধ করা যাবে। না হলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে আপনি মানি লন্ডারিং, হুন্ডি, এগুলো রোধ করা সম্ভব না। কিন্তু যারা অপরাধ, তাদেরকে যদি আপনারা কাস্টডিতে রাখতে না পারেন, তারাই যদি পালিয়ে যায়, আপনার আইন কিংবা সাজা, হয়তো একটা দুটো এই ধরনের ব্যতিক্রম হচ্ছে, কিন্তু কথা হলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো আইনের আওতায় আসছে তারা। হয়তো একটা দুটো, পিকে হালদার ভারতের কাস্টডিতে আছে, ভারতে তার ট্রায়াল চলছে। পিকে হালদারকে ট্রেস করা হয়েছে বাংলাদেশের, ভারতে চলছে, আমাদের দেশে না। দেখুন, পিকে হালদারকে যে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তথ্যের ভিত্তিতে, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। এমএলআর করা হয়েছে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট, যে ভারতের পশ্চিমবঙ্গের এই জায়গায় সে থাকতে পারে, কতগুলো অ্যাড্রেস দিয়েছে। সেই অ্যাড্রেসগুলো কমিশন পেয়েছে ডিউরিং ইনভেস্টিগেশন, তার কিছু আত্মীয়র কাছে। তারা ম্যাজিস্ট্রেটের কাছে যখন স্বীকারোক্তি দেয়, তারা বলেছে ওখানে তার মাছের ঘের আছে, ওখানে তার ব্যবসা আছে। সেই অ্যাড্রেসগুলো লোকেশন করে নিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ভারতের ইডির কাছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফ ইন্ডিয়া
তাদের কাছে এমএলএআর করেছে। তাই বাংলাদেশের সূত্র ধরেই পিকে হালদার কিন্তু বের করা হয়েছে। সে ওই দেশের আইনে ওই দেশের অপরাধে সে সাজা খাচ্ছে, আমাদের দেশে কবে আমাদের আসবে, ওই দেশের ট্রায়ালটা শেষ হলে আমরা আনতে পারবো। সেটা কতদিন? কিন্তু সেটা তো আপনাকে, আমরা তো ভেবেছিলাম 6 মাসের মধ্যে আনবো, যখন একটা মামলার পর্যায়ে চলে গেছে তখন তো মামলার পর্যায়ে মামলা শেষ না হওয়া পর্যন্ত আনা যাবে না, এক। আর নাম্বার 2 হলো, দেখুন তার তো এখানে সাজা হয়েছে 22 বছরের সাজা, এবং তার ইমুভেবল প্রপার্টি ওগুলো জব্দ হয়েছে, ওগুলো কনফিসকেট হয়েছে রাষ্ট্র বরাবরে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা কম ছিল কিন্তু তার প্রপার্টিগুলো তো কনফিসকেট হয়ে গেছে রাষ্ট্র বরাবরে। ধন্যবাদ সৌরভ ভাই। আমার প্রশ্নটা হিসেবে আপনি বুঝতে পারছেন, আমি যেটা খুরশেদ ভাই করলাম একই প্রশ্ন আপনার কাছে, যে এই যে অপরাধীরা পালিয়ে যাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে, আমাদের আইন রয়েছে, সে আইনের আসলে সংশোধনের কোনো চিন্তা মানে তাতে কোনো না কোনো সংস্থার কোনো না কোনো প্রতিষ্ঠানের তো সহযোগিতা আছে। আচ্ছা, এছাড়া তারা যেতে তো মানে অবশ্যই এখন পারতো। সেটা হচ্ছে, সে কারণেই বলছি যে এই দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা সমন্বিত পদক্ষেপ হতে হবে। কোনো একটি সংস্থার বা কোনো একটি পক্ষের যদি গাফিলতি থাকে তাহলে কিন্তু এটি মানে বিচার হবে না, ন্যায় বিচার হবে না। যেমন ধরুন এই যে বেনজির আহমেদের ক্ষেত্রে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে যদি আদালত জব্দ না করতেন, না করার নির্দেশ দিতে পারতেন, তাহলে এখন পর্যন্ত যা হয়েছে তাকে হতো। তো সুতরাং অনেকগুলো পক্ষ, দুদক একটি পক্ষ, আদালত একটি পক্ষ, রাষ্ট্রের নির্বাহী বিভাগ একটি পক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী বিভাগ বলতে আমি সেটা বুঝেছি, সব পক্ষের কিন্তু এখানে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। যেই দুর্নীতি করুক না, এটা বেনজির আহমেদের ক্ষেত্রে সত্য, মানে শুধু তার প্রযোজ্য তা নয়, সবার ক্ষেত্রে। আর যে কথাবার্তা আসছে যে বেনজিরের সঙ্গে কারা, সেটাও কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে যে কারা সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ, সেটা যদি হয় খুব ভালো। যেমন এই জমি যে কিনেছেন তিনি যে রিসোর্ট দখল করেছেন বা বাড়ি করেছেন, সেটার কারা সহযোগিতা করেছে। এবং তিনি একটা তো প্রশ্ন আসছে, তিনি সার্ভিসে থেকে সরকারের অনুমতি নিতে হয় যদি সম্পদ করার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, এবং এটাতে অবশ্যই একটা আছে যে কত টাকার উপরে করা যাবে না, 2.5 লাখ টাকার উপরে। হ্যাঁ, সুতরাং সেটাও নেয়নি। তাহলে যে কর্তৃপক্ষের অনুমোদন দেওয়ার কথা তারা সেখানে আইন ভঙ্গ করেছে। আমরা তো শুধু বেনজিরকে এখন এই সামনে আসছে বিধায়, কিন্তু সরকারি চাকরি তো অনেকের নামে আমরা শুনছি এবং আসছে। এখন শোনা, ওই যেটা খুরশেদ ভাই বললেন, শুনলে তো হবে না, তথ্য প্রমাণ লাগবে। এখন তথ্য প্রমাণ যাদের হাতে, তারা তো আবার ডিএসএ দিয়ে রাখে, যে তথ্য প্রমাণ যাতে খুঁজে না পায়, মানে ডিজিটাল নিরাপত্তায়, এবং সেটা পরিবর্তন করে এখন সাইবার নিরাপত্তায়। মানে আমাদের পদে পদে বাধা যেমন আছে, আবার এই সরকারে একটা ভালো আইন করেছিল, তথ্য অধিকার আইন, যে তথ্য পাওয়ার অধিকার আছে নাগরিকদের, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার নিরাপত্তা আইন দিয়ে সেটি বন্ধ করা হয়েছে। তো আমরা চাই যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেভাবে চলে, সেখানে আইনের শাসন থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে, মানবিক মর্যাদা থাকতে হবে। ধন্যবাদ সৌরভ ভাই। আপনি যে কথাটা বললেন সেই কথার রেশ ধরে আমি খুরশেদ ভাইয়ের কাছে যাব। সমন্বিত পদক্ষেপ, আমরা দুদক কিন্তু অনেক কাজ করছে, অনেকের সাজা হয়েছে এই দুদকের মাধ্যমে, এবং অনেক মামলা এখনো তদন্তাধীন রয়েছে, বিচারাধীন রয়েছে দুদকের। কিন্তু সৌরভ ভাই যেটা বলে গেলেন, অন্য যারা এজেন্সি যে বিষয়গুলো বলে গেলেন, এদের যে শক্তিশালী অংশগ্রহণ কিংবা পদক্ষেপ নেওয়া, সেটার বিষয় এটা আসলে দুদক আইনেই আছে, জয়েন্ট ইনভেস্টিগেশন, এবং সরকারের কাছে লজিস্টিক সাপোর্ট দেওয়া, সরকার লজিস্টিক সাপোর্ট দিয়ে তাকে সহযোগিতা করা। যেমন ধরেন বিএফআইইউ, হ্যাঁ, এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ইন্টেলিজেন্সগুলো, এগুলো হয়, কিন্তু এগুলো হচ্ছে, হয়তো দৃশ্যমান না, এগুলো কিন্তু হচ্ছে। একা দুদকের পক্ষে তো সব ফাইন্ড আউট করা সম্ভব না। যেমন তাকে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে বিএফআই সাহায্য নিতে হবে, ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে তাকে এনবিআর এর সহায়তা নিতে হবে, ইন্টেলিজেন্স রিপোর্ট কালেক্টের ক্ষেত্রে এজেন্সিগুলো তাকে সহায়তা নিতে হবে। এগুলো হচ্ছে, এগুলো হয়তো দৃশ্যমান না। হ্যাঁ, ওটা তো অবশ্যই পজিটিভ। সবাই যদি একই সঙ্গে কাজ করে তাহলে একই উদ্দেশ্য যদি কাজ করে, তাহলে সেটা কতটা আপনারা সাপোর্ট পাচ্ছেন আসলে? না, আমরা সোফার রিলেটেড টু দুর্নীতি দমন কমিশন লজিস্টিক সাপোর্ট ভালোই পাওয়া যাচ্ছে। সরকার, সবচেয়ে বড় কথা হলো সরকার ইন্টারফেয়ার করে না, সরকার দুদকের কাছে ইন্টারফেয়ার করে না, দুদক স্বাধীনভাবেই কাজ করছে। লজিস্টিক সাপোর্ট যেটা প্রয়োজন সরকার সেটা দিচ্ছে। ধন্যবাদ সৌরভ ভাই। কিছুক্ষণ আগে আপনি একটা বিষয় নিয়ে আসছিলেন, আমি সেটা নিয়ে আসছি, যে দুই বাহিনীর যে প্রধান
এই দুজনের বিরুদ্ধে যে দুর্নীতি যে অভিযোগগুলো আসছে, বিশেষ করে সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদ এবং পুলিশ প্রধান বেনজির আহমেদ, আমার প্রশ্ন হচ্ছে এই যে তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো, এগুলো আসলে আমাদের সমাজকে কি ধরনের বার্তা দিচ্ছে? বার্তা তো খুব ভালো বার্তা তো দেওয়ার কারণ নেই। কথা হচ্ছে যে মানুষ তো ধরেন সামনে যে থাকে তাকে অনুসরণ করে। হ্যাঁ, তাহলে এখন ওই যে কথাটা বলা হয় যে মাছের পছন্দ ধরে মস্তিষ্ক থেকে, তা সেটা যাতে না হয়, পরবর্তীকালে যাতে রোধ করা যায়। এর আগে তো অনেক সেনাপ্রধান ছিলেন, তাদের কারো বিরুদ্ধে কিন্তু এরকম গুরুতর অভিযোগ আসেনি। যদিও একজন সেনাপ্রধানের অভিযোগ এসেছে তার পরবর্তী কার্য, মানে অবসর নেয়ার পরে। এমনকি পুলিশ প্রধানদের ক্ষেত্রেও এরকম এতটা গুরুতর অভিযোগ আসেনি। সরকার কিভাবে সেটি দেখে, কিভাবে সেটি মোকাবেলা করে বা ন্যায় বিচার নিশ্চিত করে, তার উপরে নির্ভর করবে যে আমরা কি ধরনের সমাজ পাব, কি ধরনের রাষ্ট্র পাব, কি ধরনের আইনের শাসন পাব। আর রাজনৈতিক এই যে পরস্পর এত বৈরিতা, এত হিংসা, প্রধান নির্বাচন কমিশনার সম্প্রতি বলেছে যে এটি দিয়ে তার মানে কোনো রাজনীতি যদি সুস্থ হয় তাহলে অনেক ক্ষেত্রেই রাষ্ট্র সুস্থ হয়, সমাজ সুস্থ হয়। কিন্তু আমাদের সেজন্যই উচিত যে রাজনীতি সুস্থ প্রক্রিয়াটা শুরু করা, মানে প্রক্রিয়াটা এগিয়ে নেওয়া। এখন আমরা যদি ভাবি যে সরকার, যারা সরকারে আছে বিরোধী দল দেশের শত্রু, যারা বিরোধী দলে আছে তারা ভাবে সরকার দেশের শত্রু, তাহলে এই রাষ্ট্র আগাবে কি করে? এই রাষ্ট্র চলবে না। ধন্যবাদ সৌরভ ভাই। খুরশেদ ভাই, আমরা যতদূর জানতে পেরেছি যে সাবেক সেনা প্রধান তার দুর্নীতির বিষয়গুলো দুদকের নজরে এসেছে, সেটা আসলে কোন পর্যায়ে? না, এটা আসলে দুদকের চেয়ারম্যান সাহেব গণমাধ্যমে বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী একটা চিঠি দিয়েছে, অ্যাপ্লিকেশন, সেটা যাচাই বাছাই করা হচ্ছে। যদি এটা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধের আওতাভুক্ত হয়, অবশ্যই কমিশন এটা সেভাবে অনুসন্ধান করবে। কাজে এটা প্রতিষ্ঠান প্রধান উনি নিজেই বলে দিয়েছেন এই যে এখানে আর কোনো ধরেন থাকার কথা না, কি ধোঁয়াশা থাকার কথা না। হ্যাঁ, যেহেতু এখানে কমিশনের চেয়ারম্যান নিজেই বলেছেন আমরা চিঠি পেয়েছি, মানে চিঠির উপর আমরা পর্যালোচনা করছি এবং পর্যালোচনা করে আমরা একটা নিরীক্ষা কমিটি করে দিয়েছি, তারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে। আপনি জানতে পারবেন। মানে অনুসন্ধান কি শুরু হয়েছে? না, আমার জানা মতো এখন অনুসন্ধান শুরু হয়নি। সেটাই কমিশন সেটা ইনফর্ম করবে, জানাবে। চেয়ারম্যান সাহেব তো নিজেই বলেছেন। আচ্ছা, তারপর অনুসন্ধান শুরু হবে যদি সেটার উপর হয়, যদি সেটার উপর কোনো সিদ্ধান্ত দেয়। তারপর ধন্যবাদ সৌরভ ভাই। একদম শেষ দিকে আমরা অনুষ্ঠানে সেটা আরেকটা বিষয় জেনে আমি শেষ করতে পারি, সেটা হচ্ছে অনেকে বলছেন এই যে বেনজির আহমেদের যে উত্থান কিংবা এখন যে অবস্থান, এতে করে সরকারের বেনজিরকে অনেক সুযোগ দিয়েছেন, সবসময় দিচ্ছেন, এখনো দিচ্ছেন, আসলে এতে করে সরকারের আসলে লাভটা কি? না, সরকার তো ক্ষতিগ্রস্ত, সরকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত, সরকার নিজে ক্ষতিগ্রস্ত। আর নাহলে দেখুন যে এই সরকারে একজন পুলিশ বাহিনীর প্রধান, তার এই দুর্নীতির মানে ভয়াবহ দুর্নীতির খবর বেরোচ্ছে। এখন সরকারের একমাত্র উপায় যে এটি ন্যায় বিচার নিশ্চিত করে, অর্থাৎ তাকে বিচারের আওতায় এনে মানে তার সরকারের অবস্থানটা ক্লিয়ার করা। অবস্থান না, আইনের শাসন। মানে এখানে কোনো বিষয় না যে আইন লঙ্ঘন করেছে, সেটা সম্পদ দিয়ে হতে পারে, সেটা অন্য ক্ষেত্রে হতে পারে, ফৌজদারি অপরাধ হতে পারে, যে যিনি আইন অমান্য করেছেন বা আইন লঙ্ঘন করেছেন তার বিচার হবে। এই বিচারের নিশ্চয়তাই হচ্ছে সরকারের কর্তব্য, কাজ। সেটি যদি পালন করে তাহলে অন্য, আর যেটি বললেন যে এই ধরনের যারা প্রতীক হয়ে গেছে অন্যায়, তাদের যদি বিচার হয় তাহলে অন্যেরা এই দুর্নীতি করতে সাহস পাবে না। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।